আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু সানেস পাঠশালা। আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ এবং স্বাভাবিক আছেন। আজকের ভিডিওতে আমরা ইনশাল্লাহ গণিতের মোস্ট ইম্পর্টেন্ট 5টা প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেই 5 ধরনের প্রশ্ন বিগত নিয়োগ পরীক্ষাগুলোতে অত্যাধিক পরিমাণে আসছে। তো আশা রাখা যায় এই 5টা প্রশ্ন থেকে আপনারা কমন পাবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করে দেওয়া যাক সেই 5টি প্রশ্ন কী এবং সেই 5টার শর্টকাট টেকনিক কী হতে পারে। ডিয়ার স্টুডেন্টস, 1 নম্বর অঙ্কটা দেখে নেওয়া যাক। 1 নম্বর অঙ্কটা দেখুন, ক ইস্টু খ সমান 5:7 এবং খ ইস্টু গ সমান 3:5। এটা হলে ক ইস্টু খ ইস্টু গ সমান কত, এটা আমাদেরকে চাইছে। তো বিষয়টা কিন্তু আসলে ধারাবাহিক অনুপাত। আমরা যেটা দেখতে পাচ্ছি অঙ্কে আমাদেরকে যেটা চাওয়া হয়েছে সেটা আসলে ধারাবাহিক অনুপাত বলা হয় এটাকে। আমাদের অঙ্কে অনেক সময় এরকমও বলতে পারে যে ক খ গ এর ধারাবাহিক অনুপাতটা নির্ণয় করো। সেক্ষেত্রে আমরা সেম কাজটা করব। তো এটার জন্য আপনারা যেটা করবেন, এ ধরনের প্রশ্ন আপনারা দেখতে পারবেন যে বিভিন্ন নিয়োগ পরীক্ষাতে অনেক বেশিবার আসছে। তো এটার শর্টকাট টেকনিকটা কি হবে আমরা একটু দেখে নিই। আপনারা যেটা করবেন, ক আর খর যে অনুপাতটা অর্থাৎ প্রথম দুইটার অনুপাতটা লিখবেন। আচ্ছা, এরপরে নিচে লিখবেন খ এবং গ এর অনুপাতটা, অর্থাৎ দ্বিতীয় যে অনুপাতটা দেওয়া থাকবে 3:5। লেখার পরে আপনারা যেটা করবেন, এখানে এই সিস্টেমটাকে বলা হয় দ গুণন পদ্ধতি। অর্থাৎ আমরা যে গুণটা করবো এটাকে অনেকটা দ এর মতন দেখতে লাগে। এই যে দেখুন, দ কিন্তু এরকম, বাংলায় দ এরকম। তো এই জিনিসটা অনেকটা দ এর মতন দেখতে লাগে বলে এই জিনিসটাকে দ গুণন পদ্ধতি বলা হয়। তো আপনারা জাস্ট এই দ গুণন পদ্ধতির নামটা যদি মনে রাখতে পারেন তাহলে এটা খুব ইজি। নিচে নিচে লিখবেন, লেখার পরে দ এর মতন করে গুণ করবেন। প্রথমে দেখুন 5 এবং 3, এই যে নিচে উপর থেকে নিচে নামছে, সুতরাং 5 গুণ 3 করবেন, তারপরে অনুপাত দেবো আমরা। তারপরে দেখুন এবার এখান থেকে নেমে কোথায় গেছে, 7-এর কাছে গেছে, অর্থাৎ 3 আর 7 গুণ করব, 3 গুণ 7। আচ্ছা, আবার একটা ইস্টু দেব এবং তারপরে দেখুন নিচে নামছে, অর্থাৎ 7 এবং 5 গুণ করতে হবে, 7 গুণ 5। ব্যাস হয়ে গেল। তো আমরা কিন্তু এটা মুখে মুখে করবো, এত লিখে করা লাগবে না, বেথায় অনেক কম সময় লাগবে। তো 3 5 15 ইস্টু 3 7 21 ইস্টু 5 7 35। ব্যাস, এটা হলো আমাদের ধারাবাহিক অনুপাত। তো এটা ছিল 1 নাম্বার। এবার 2 নাম্বার যে প্রশ্নটা, যেটা অনেক ইম্পর্টেন্ট, সেই প্রশ্নটা কি দেখে নেওয়া যাক। ডিয়ার স্টুডেন্টস, আপনারা 2 নম্বর যে অঙ্কটা দেখতে পাচ্ছেন, আমি জানি আপনারা এই অঙ্কটার সাথে অনেক বেশি পরিচিত। তো দেখুন এই অঙ্কটা কিভাবে আমরা সমাধান করব। আপনারা যেটা করবেন, আমাদের উপরে যে লবটা দেখতে পাচ্ছেন, লবগুলো গুণ করব আমরা। তবে গুণ করব কিভাবে দেখুন, আমরা জাস্ট যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি 3, 2 এবং 1, এই 3টা সংখ্যা গুণ করব। 3 2 গুণে 6, 6 6, 6 লিখব। এরপরে দেখুন এখানে দশমিকের পরে 3টা ডিজিট আছে, এখানে 3টা ডিজিট আছে, এখানেও 3টা ডিজিট আছে, টোটাল 9টা ডিজিট আছে। আমরা লিখছি মাত্র গুণফলের উত্তরে 1টা ডিজিট লিখছি, তার মানে আমাদের 9টা ডিজিট পূরণ করতে এখনও 8টা ডিজিট বাকি। সেই 8টা ডিজিট আমরা 8টা শূন্য দিয়ে পূরণ করব। তো 1 2 3 4 5 6 7 8। তো তারপরে আমরা দশমিকটা দিব, দিয়ে একটা শূন্য দিয়ে হলো দশমিকের আগে শূন্যটা দিলাম। এখন দেখুন নিচে আমরা সেম কাজটা করব, 1 2 এবং 3, নিচেও আমাদের গুণফলটা 6 আসে। এখন দেখুন এখানে দশমিকের পরে 2টা ডিজিট আছে, এখানে 3টা, মোট 5টা, এখানে 2টা, মোট 7টা ডিজিট। এখানে লিখছি 1টা ডিজিট, 6টা ডিজিট শূন্য দিয়ে পূরণ করা লাগবে, অর্থাৎ 6টা শূন্য আমরা দিব। তো এরপরে দশমিক দিয়ে আমরা একটা শূন্য দিব, দশমিকের আগের শূন্যটা। তো এখন দেখুন আমাদের এবার যেটা করবো, দশমিকের পর থেকে, দশমিকের আগে কোনো কাজ নেই আমাদের, দশমিকের আগে কোনো মাথা ব্যথা নেই। দশমিকের পরে আমরা জাস্ট শূন্যগুলো একটা একটা করে কাটতে থাকবো, যে পর্যন্ত কাটা যায়, যে পর্যন্ত মিল পাবো আমরা কেটে দিব। এখন দেখুন উপরে আমাদের বাড়তি শূন্য আছে, অর্থাৎ উপরে আমাদের শূন্য এখনও কাটতে পারিনি, শেষ করতে পারিনি। আমরা জাস্ট এই দশমিকটা, যেখানে আমরা যদি শূন্যটা বাড়তি নিচে থাকতো তাহলে নিচেরটা নিয়ে যেতাম আগে। এখন দেখুন আমরা তাহলে উপরটা নিয়ে কাজ করব। কি কাজ করব, এই দশমিকটা এখন সবার শেষে নিয়ে যেতে হবে। এই শূন্যগুলো কিন্তু নাই, কারণ এগুলো কেটে ফেলছে আমরা, এগুলো বাদ। তাহলে দশমিকটা যদি সবার শেষে নিয়ে যায় তাহলে কয় ডিজিট সরতেছে, 1টা 2টা 3টা, এগুলো কিন্তু আগেই বলছে বাদ। তাহলে 3 ডিজিট ডানে সরতেছে। তো আমরা 3 ডিজিট ডানে সরাই দিলাম, দিয়ে যেহেতু দশমিকের পরে দশমিকের আগে আর বাম পাশে শূন্যের দাম থাকে না, দশমিকটা যখন এখানে চলে আসবে তখন এই শূন্যগুলো বাম পাশে চলে আসবে, যার কারণে শূন্যগুলোর দাম থাকবে না, তাই
শূন্যগুলো ভ্যানিশ করে দিলাম এবং দশমিকটা শেষে যখন নিয়ে গেলাম তখন আর দশমিকটা লেখারও প্রয়োজন পড়ে না, জাস্ট 6 লিখলেই হবে। এখন দশমিক কিন্তু আমি এখানে উপরে লবে 3 ঘর ডানে সরাইছি, সুতরাং আমাদের এখানেও 3 ঘর ডানে সরানো লাগবে। তো এখানে আছে দশমিক, এখানে যদি দিই তাহলে 1 ঘর সরাতে পাচ্ছি, তাহলে আমরা 6-এর পরে আরও 2 ঘরে 2টা শূন্য দিয়ে পূরণ করে নিতে হবে, যেহেতু 3 ঘর সরাতে হবে। তো এরপর আমরা যেটা করব, দেখুন 6 দিয়ে 6কে কাটলে 1 হয় এবং 6 দিয়ে 600কে কাটলে 100 হয়, ব্যাস এটা হলো আমাদের উত্তর, 1/100। এই হলো উত্তর। এখন এই জিনিসটা আরও শর্টকাটভাবে করা যায়। আপনারা যদি দেখেন যে উপরে এবং নিচে মিল আছে, এখানে দেখুন সংখ্যাগুলো প্রত্যেকটা মিল আছে, 1 2 3 1 2 3। এখন দেখবেন যে হলো আমাদের বাড়তি শূন্য আছে কয়টা, বাড়তি শূন্য কয়টা আছে, দেখুন এখানে একটা শূন্য উপর থেকে কম ছিল, এখানে একটা শূন্য উপর থেকে কম ছিল, এটা কিন্তু সেম আছে। তো এমন যদি থাকে, সংখ্যাগুলো যদি সেম থাকে, তাহলে আরও শর্টে করতে পারবেন। আপনারা জাস্ট দেখবেন যে শূন্য বাড়তি আছে কোথায়, উপরে না নিচে। যদি শূন্য উপরে বাড়তি থাকে তাহলে যে কয়টা শূন্য বাড়তি আছে সে কয়টা শূন্য একের পরে হলো একের পরে সে কয়টা শূন্য নিচে দিবেন, যদি উপরে বাড়তি থাকে, আর এবং উপরে 1 দিয়ে দিবেন। আর যদি নিচে বাড়তি থাকতো তাহলে উপরে লিখতাম 100টা এবং নিচে 1 দিতাম, তখন আমাদের মানটা আসতো 100। বুঝতে পারছেন নিশ্চয়ই, এটা আরও সহজ যদি সংখ্যাগুলো মিল থাকে। যদি সংখ্যাগুলো মিল না থাকে তাহলে এভাবে করবেন। তো এরপর আসা যাক আর 3 নম্বর প্রশ্নে। তো চলুন দেখে নেওয়া যাক 3 নম্বর প্রশ্নটা কি। ডিয়ার স্টুডেন্টস, 3 নম্বর যে প্রশ্নটা দেখতে পাচ্ছেন যে নিচের কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতর। আপনারা জানেন যে এই ধরনের প্রশ্নগুলো অনেক বেশিবার আসে। তো এখানে ক্ষুদ্রতর কিংবা বৃহত্তর থাকতে পারতো, তো সেই নিয়মটা সেম, যেহেতু একটা দেখলে আমরা বুঝতে পারবো। তো চলুন দেখে নেওয়া যাক এই প্রশ্নগুলো শর্টকাটে কীভাবে করব। তো আপনারা জাস্ট যেটা করবেন, প্রথম 2টা ভগ্নাংশ নেবেন, প্রথম 2টা ভগ্নাংশ নিয়ে এইভাবে আর গুণ বা ক্রস গুণ করবেন। আচ্ছা, ক্রস গুণ করবো আমরা কীভাবে, দেখুন 8 আর 3 গুণ করলে 3 8 24 হয়, এখানে লিখবেন, এবং 5 আর 5 গুণ করলে 25 হয়। আচ্ছা, আমি কিন্তু লিখছি উপরে যেটা ছিল, অর্থাৎ উপরেরটার সাথে যখন গুণ করতেছি তখন সেই ভগ্নাংশের নিচে গুণফলটা লিখতেছি। দেখুন 3 উপরে ছিল, 3 আর 8 যখন গুণ করছি উপরে যেটা আছে সেটার নিচে আমরা উত্তরটা লিখবো, এবং 5 এখানে এই 5 যেখানে আছে সেটার নিচে আমরা উত্তরটা লিখবো। দেখুন এখানে আমাদের ক্ষুদ্রতর হয়েছে কিন্তু 3/5, ঠিক আছে, 24 এবং 25। এখানে ছোট যেটা আমাদের ভগ্নাংশটাও সেটা হবে ছোট। তো আমরা 3/5 এটা বাদ হয়ে যাবে তখন, কারণ এটা বড় হয়ে গেছে 3/5 থেকে। তো আমরা এখনো পর্যন্ত এই দুটার ভিতরে তুলনা করে পাইছি 3/5। এবার 3/5 আর 4/7 সাথে তুলনা করব। 3/5 আর 4/7 সাথে যখন তুলনা করব, ঠিক সেম গুণটা করব। আমরা 3 এবং 7 যখন গুণ করতেছি তখন উপরে যেটা আছে সেটার নিচে আমরা হলো গুণফলটা লিখব। 3 7 21 আর 4 5 20। তো এখনো পর্যন্ত ক্ষুদ্রতর পাইছি আমরা, তাহলে দেখুন 20, এই 4/7 এটা হলো আমাদের ক্ষুদ্রতর হয়ে গেছে। আগের বার এই দুটো তুলনা করে এটা ক্ষুদ্রতর ছিল, এটা নিয়েছিলাম, ওটা বাদ দিয়েছিলাম। এখন এটা আর এটার ভিতরে তুলনা করে পাইছি এটা ছোট, সুতরাং আমাদের এটা এবার বাদ হয়ে যাবে। এবার 4/7 এবং 3/4 আমাদের তুলনা করব। এখন ঠিক সেম পদ্ধতিতে আমরা আবারও এই গুণটা করব। দেখুন 4 4 16 হয়, তো এখানে এই 4 যেখানে আছে সেখানে আমরা গুণফলটা লিখব 16 এবং এটা নিচে লিখব, এবং 7 এবং 3 যদি গুণ করি তাহলে 3 7 21। দেখুন আমরা এখানে 21 এবং 16-র ভিতরে তুলনা করে পেয়েছি 16 হলো ছোট, সুতরাং আমাদের এই 4/7 হলো সব থেকে ক্ষুদ্রতর ভগ্নাংশ। নিশ্চয়ই বুঝতে পারছেন। তো যদি বৃহত্তর বলতো আমরা তুলনা করতাম বড় কোনটা, যেবার তখন আমরা ছোটগুলা বাদ দিয়ে দিতাম এবং বড়গুলা নিতাম। তো এভাবে আমরা এই ধরনের প্রশ্নগুলো সলভ করতে পারবো। এবার আসা যাক 4 নম্বর প্রশ্নটা কেমন সেটা একটু দেখে নিই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 4 নম্বর প্রশ্নটা দেখি একটু। তেলের মূল্য 25% বৃদ্ধি পাওয়ায় তেলের ব্যবহার কত শতাংশ কমালে খরচ একই থাকবে, অর্থাৎ তেল বাবদ খরচটা একই থাকবে। আপনারা জানেন যে এই ধরনের প্রশ্নটাও অনেক বেশি কমন, বিভিন্ন নিয়োগ পরীক্ষাতে এই প্রশ্নটা বারবার আসে। তো এই ধরনের প্রশ্ন যদি আমরা টোটাল ডিটেলস করতে যাই অনেক বড় হয়ে যায়, তো আমরা এই প্রশ্নটা একদম শর্টকাট মাত্র 5 সেকেন্ডের ভিতরে করে ফেলতে পারবো। তো চলুন দেখে না যাক কী করবেন আপনারা জাস্ট এখানে দেখবেন বৃদ্ধি না হ্রাস, এবং এখানকার পার্সেন্টটা দেখবেন। এখানকার পার্সেন্টটা দেখার পরে আপনারা জাস্ট যেটা করবেন 100 লিখবেন, গুণ দিবেন, এখানকার যে সংখ্যাটা থাকবে সেটা লিখবেন, এবং নিচে আবারও 100 লিখবেন, তারপরে এখানে যদি বৃদ্ধি থাকে যোগ চিহ্ন দিবেন।
তারপরে আবার সেই সংখ্যাটা লিখবেন। ব্যাস, এই হয়ে গেছে আমাদের অঙ্কটা। এখন এবার ক্যালকুলেশন করলেই অঙ্কটা হয়ে যাবে। তো 100 এবং 25 আমরা রেখে দিলাম গুণ অবস্থায়, এবং নিচে 125 আমরা যোগ করে দিলাম। তো 25 দিয়ে যদি 125কে কাটি তাহলে 5 হয়, তো 5 দিয়ে 100কে কাটলে 20 হয়, সুতরাং উত্তর হবে আমাদের 20%। ব্যাস, তো এটা ছিল একেবারেই শর্টকাট টেকনিক। আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই যে এই ধরনের প্রশ্নগুলো অনেক বেশি আসে এবং এটা এইভাবে আপনারা সমাধান করতে পারবেন। এবার আসা যাক 5 নম্বর প্রশ্নটা কেমন হতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 5 নম্বর প্রশ্নটা দেখুন কি একটু। বলতেছে চিনির মূল্য 25% হ্রাস পাওয়ায় চিনির ব্যবহার কত শতাংশ বাড়ালে খরচ একই থাকবে। তো এই প্রশ্নটাও আগের প্রশ্নের মতো, তো এটাও আমরা আগের প্রশ্নের মতনই সলভ করব। জাস্ট এখানে আমি দেখব এখানে হ্রাস না বৃদ্ধি এবং এখানকার সংখ্যাটা দেখব। তো আমরা সবার প্রথমে 100 লিখব, গুণ চিহ্ন দেব উপরে এবং এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা লিখব। এরপরে নিচে আবারও 100 লিখব এবং এখানে যদি হ্রাস থাকে তাহলে আমরা বিয়োগ চিহ্ন দেব, তারপরে এখানকার সংখ্যাটা আবারও লিখব। তো একবার বৃদ্ধি বলছিল এখানে আমরা যোগ চিহ্ন দিয়েছিলাম, এবার হ্রাস বলছে আমরা এবার বিয়োগ চিহ্ন দেব। তো এবার এটাও ক্যালকুলেশন করলে আমাদের উত্তরটা বের হয়ে যাবে। আমরা উপরে 100 এবং 25 রেখে দিলাম, নিচে আমরা বিয়োগটা করি 75 আসে। তো 25 দিয়ে 75কে ভাগ করলে 3 আসে। তো 3 দিয়ে যদি 100কে ভাগ করি তাহলে 33.1/3 এটা আসে উত্তর আমাদের। স্টুডেন্টস, আপনারা এই যে 5 ধরনের প্রশ্ন দেখলেন, এই 5 ধরনের প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষাতে বারবার দেখতে পারবেন। তো আপনারা যদি এই 5 ধরনের প্রশ্ন শিখে যান তাহলে অন্তত 2-3 মার্ক অবশ্যই কমন পেয়ে যাবেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং সর্বশেষ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।